আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ইন্টেলিকা। সো আজকে আমরা প্রথমে যে নিউজ দিয়ে প্রথমে শুরু করছি, সেটা হচ্ছে বিশ্বকাপ ফুটবলের নিউজ। সবাই জানেন এখন হচ্ছে বিশ্বকাপের উন্মাদনা চলছে। সো প্রথমে আমরা হচ্ছে বিশ্বকাপের নিউজ দিয়ে শুরু করছি। সবাইকে প্রথমেই শুভ সকাল জানাচ্ছি। সো প্রথম যে নিউজটা আমরা পড়তে যাচ্ছি সেটা হচ্ছে ভিনিসিউসের জাদুতে বাঁচলো ব্রাজিল। সো চলুন শুরু করা যাক। এখানে দেখতে পাচ্ছেন গোলের পর ভিনিসিউসের উদযাপন। ব্রাজিল 1, মরক্কো 1। বিশ্বকাপ শুরু হয়েছে 3 দিন আগে, কিন্তু ছোট দলগুলো ম্যাচ কি আর বিশ্বকাপ কিন্তু ছোট দলগুলোর ম্যাচে কি আর বিশ্বকাপ জমে? সবার চোখ ছিল তাই আজ ভোরে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে। ফিফা র্যাঙ্কিংয়ে শীর্ষ 10-এ থাকা দুই দল ব্রাজিল ও মরক্কোর লড়াই। অনেকের মতে গ্রুপ পর্বে এটাই সবচেয়ে বড় ম্যাচ। সেই বড় ম্যাচ 1-1 গোলে ড্র হওয়ায় রাত জাগার ক্লান্তি হয়তো পুরোপুরি উসুল হয়নি দর্শকের। ব্রাজিলের সমর্থকদেরও মনটা একটু উসখুস করার মতো। ভিনিসিয়াসের পা থেকে উছলে পড়া জাদুতে গোলটি ছাড়া প্রথমার্ধে হরর শো দেখায় ব্রাজিল। উল্টো 21 মিনিটে ইসমাইল সাইভারির গোলে এগিয়ে যাওয়ার পথে জয়ে ফেভারিট ছিল মরক্কোই। কারণ মাঝ মাঠে মরক্কোর ফ্লুইড ফুটবল ঠেকাতে কাসেমিরোকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। রক্ষণে রজার ইবানিয়েজের নিখোঁজ সংবাদ পরিষ্কার ফুটে ওঠে। দ্বিতীয়ার্ধের শুরুতে এই দুজনকে তুলে ফাবিনিও ও দানিলুকে নামিয়ে সম্ভাব্য বিপর্যয় এড়ান ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। তারপর ধীরে ধীরে ছন্দে ফেরার চেষ্টা করে ব্রাজিল। কখনো পেরেছে, কখনো পারেনি। গত 4-5 বছরে ফুটবলে বিপ্লব ঘটানো আটলাসের সিংহ মরক্কো ব্রাজিলের অগোছালো মাঠের সুযোগ নিয়ে আর গোল করতে পারেনি, বরং বিরতির পর ব্রাজিলই বেশি ভালো খেলার চেষ্টা করে। তবে যোগ করা সময়ে অর্থাৎ 99 মিনিটে মরক্কোর মিডফিল্ডার নীল এল আইনাউইর দূরপাল্লার শট ব্রাজিলের গোলকিপার আলিসন রুখে দিতে না পারলে মহাগুরুত্বপূর্ণ এই ম্যাচ থেকে আর পয়েন্ট পাওয়া হতো না ব্রাজিলের। মরক্কোর মাঝ মাঠের খুর ধার খেলার সামনে ব্রাজিলের আসলে মাঝমাঠ বলতে তেমন কিছু ছিল না। এর মধ্যেই সম্পূর্ণ ব্যক্তিগত ঝলকে সতীর্থদের উজ্জীবিত করার চেষ্টা করেন ভিনিসিয়াস। যেন অনেকটাই কাম টু দ্য আওয়ার, কাম টু দ্য ম্যান। ভিনিসিয়াসের জ্বলে ওঠার রসদটা আসলে জুগিয়েছে সাইভারির ওই গোল। যে গোলে ভুল আছে ব্রাজিলের মিডফিল্ডার লুকাস পাকেতার। বল নিয়ন্ত্রণে রাখতে পারেননি। সেখান থেকে বল পান মরক্কোর ব্রাহিম দিয়াস। তার থ্রু পাসটা ধরে ব্রাজিলের দুই ডিফেন্ডারকে দুই পাশে রেখে আলিসনের মাথার উপর দিয়ে চিপ করে গোল করেন সাইবারি। বিশ্বকাপে দক্ষিণ আমেরিকান দলের বিপক্ষে এটাই প্রথম গোল মরক্কোর। আশ্চর্যের ব্যাপার, গোল হজমের পর 5বারের বিশ্ব চ্যাম্পিয়নরা জেগে না উঠে আরো বাজে খেলেছে। মাঝ মাঠে প্রচুর বল হারায়, ফলে বল নিয়ে এগিয়ে ম্যাচের প্রথম 30 মিনিটেই 12টি শট নিতে পেরেছে মরক্কো। মাঝমাঠের খেলায় পারেনি ব্রাজিল। মাগালায়েসের মতো ব্রাজিলের অন্যরাও স্বচ্ছন্দে খেলতে পারেননি। কিন্তু এরপরই ভিনিসিয়াসের চমক। 32 মিনিটে বা প্রান্তে ব্রুনো গিমারেসের পাস পান ভিনি। চিরাচরিত ভঙ্গিতে কাট ইন করে বক্সে ঢুকে মরক্কোর এক ডিফেন্ডারকে কাটিয়ে ভিনিসিয়াসের ডান পায়ের শট তীরের ফলার মতো আশ্রয় নেয় জালে। এজন্য রিয়াল মাদ্রিদের জার্সিতে ভিনি সেই চিরাচরিত গোল আর ডাগ আউটে আনচেলত্তি। ভিনির জন্য উপলক্ষটা দারুণ ছিল। ব্রাজিলের জার্সিতে নিজের 50তম ম্যাচে দলের হার এড়ানো গোল করলেন। ব্রাজিলের প্রয়োজনে তাকে খুঁজে পাওয়া যায় না। ভিনিকে নিয়ে এই দুর্নামটা এখন একটু হলেও ঘুচবে। তবে ব্রাজিল সমর্থকদের দুশ্চিন্তা বাড়বে রাফিনিয়াকে নিয়ে। প্রথমার্ধে ব্রাজিল উইঙ্গারকে প্রায় খুঁজেই পাওয়া যায়নি। ম্যাচের শেষ দিকে গিমারায়েসের ক্রস থেকে সহজ গোল করতে পারেননি রাফিনিয়া। অবশ্য শুধু রাফিনিয়া কেন, একমাত্র স্ট্রাইকার হিসেবে খেলা ইগর থিয়াগো ম্যাচের প্রথম 10 মিনিটের মধ্যে কর্নার থেকে হেডে গোলের দারুণ সুযোগ হারান। এই সুযোগ নষ্ট হতে দেখে নিউ জার্সির মেট লাইফ স্টেডিয়ামের গ্যালারিতে হতাশা ছাড়েন রোনালদো, কাকা ও রবার্তো কার্লোস। ব্রাজিলের সোনালী দিনের এসব সারথি নিশ্চয় নিজেদের অতীতকে স্মরণ করেছেন। আনচেলত্তির দুশ্চিন্তা বাড়বে তাকে নিয়েও। প্রথমার্ধের শেষ মিনিটে দারুণ অ্যাক্রোবেটিক ভঙ্গিতে তার শট একটুর জন্য মরক্কোর জালে আশ্রয় নেয়নি। সর্বশেষ বিশ্বকাপের সেমিফাইনালে খেলা আফ্রিকান দলটির গোলকিপার ইয়াসিন বুনো শটটি ঠেকান। এর বাইরে পাকেতা শুধু মাঠে দৌড়েছেন। ব্রাজিলের সৃষ্টিশীল মাঝমাঠ কিংবা ইউরোপিয়ান ধাঁচের ডিরেক্ট ফুটবল কোথাও প্রথম বিভাগে পাস করবেন না পাকেতা।
সাদামাটা লেগেছে। ম্যাচ শেষে দর্শকদের অভিবাদন জবাবে রাফিনিয়া, ব্রাজিলের এমন সাদামাটা ফুটবলের মাঝখানে এক চিলতে আসার প্রতীক ভিনিসিয়াসের গোলটি। আসলে ওই গোল ছাড়া ম্যাচে প্রায় কোনো সময়ই ব্রাজিলকে ব্রাজিলের মতো খেলতে দেখা যায়নি। উল্টো গত 92 বছরের মধ্যে এবারই প্রথমবারের মতো বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে হারের শঙ্কায় পড়েছিল ব্রাজিল। শেষ পর্যন্ত ভিনিতে রক্ষা। সি গ্রুপ থেকে সমান একটি করে পয়েন্ট পেল ব্রাজিল ও মরক্কো। আগামী শনিবার নিজেদের পরের ম্যাচে হাইতির মুখোমুখি হবে আনচেলত্তির দল। সো এই ছিল আজকের প্রথম নিউজ। সো চলুন আমরা দ্বিতীয় নিউজটা শুরু করি। সো দ্বিতীয় নিউজের টাইটেল হচ্ছে অর্থনীতির লক্ষ্য পূরণে বড় বাধা ভঙ্গুর ব্যাংক খাত। 9,38,000 কোটি টাকা ব্যয় করে 6.5% প্রবৃদ্ধি অর্জনের উচ্চবিলাসী এক বাজেট দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি আরো বললেন, এখন থেকে দেশের অর্থনীতি হবে বিনিয়োগ নির্ভর, কেননা সরকার দীর্ঘ সরকারের দীর্ঘমেয়াদী লক্ষ্য হচ্ছে 2034 সালের মধ্যে অর্থনীতির আকার $1 ট্রিলিয়ন করা, যা এখন আছে এর ঠিক অর্ধেক। তবে এর কোনো লক্ষ্যই পূরণ হবে না যদি দেশের ব্যাংক খাত গভীর সংকটে ও ভঙ্গুর অবস্থায় থাকে। কেননা বাংলাদেশের অর্থনীতি পুরোপুরি ব্যাংক খাত নির্ভর। ব্যাংক খাতের সম্পদ দেশের মোট জিডিপির 50%। এই সম্পদের 85% ঋণ ও বিনিয়োগ। এমনকি সরকার নির্ভর করে ব্যাংক খাতের উপর। এবার অর্থমন্ত্রী যে বাজেট ঘাটতি করেছেন তার 46% অর্থই আসবে ব্যাংক খাত থেকে। দেশের এই ব্যাংক খাতের করুণ চিত্র অর্থমন্ত্রী বাজেটে তুলে ধরেছেন। যেমন ব্যাংক খাতে খেলাপি ঋণ 6,44,000 কোটি টাকা বা 35.73%। মূলধন পর্যাপ্ততার হার ঋণ ঋণাত্মক 2.64% নেমে এসেছে। বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধিও কমে হয়েছে 6.5%। অবশ্য বাজেট পেশের সময় এই হার আরো কমে হয়েছে 4.75%, যা দেশের ইতিহাসের সর্বনিম্ন। আর এখন মোট জিডিপিতে বেসরকারি ঋণ মাত্র 21.53%, যা গত এক যুগের মধ্যে সর্বনিম্ন। এর মধ্যে আবার ইসলামী ব্যাংকে কেন্দ্র করে ব্যাংক খাতে নতুন করে অস্থিরতা দেখা দিয়েছে। এই অবস্থায় ব্যাংক খাতকে ঠিক করার কাজটি এখনই না করলে অর্থমন্ত্রীর কথা অনুযায়ী প্রথম বছর অর্থনীতির পুনরুদ্ধার ও পরের 3 বছরে উত্তরণ সম্ভব হবে না। দুর্বল ব্যাংকে ক্ষতি সবার। 1980-র দশকের শেষ দিকে জাপানের ব্যাংকগুলো শেয়ার ও জমিতে অতিরিক্ত ঋণ দিয়েছিল। এর মূল্য কমে গেলে ব্যাংকগুলোর খেলাপি ঋণ বেড়ে গেলে বিনিয়োগ কমে যায়। এতে জাপানে দীর্ঘ অর্থনৈতিক স্থবিরতা দেখা দেয়। এখনো যাকে বলা হয় হারানো দশক বা লস্ট ডিকেড। বিভিন্ন গবেষণায় দেখা গেছে ব্যাংক খাতের সংকট আসলে একটি দেশের পুরো অর্থনীতিকে বিপর্যস্ত করে দিতে পারে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের অর্থাৎ আইএমএফ এর দুই অর্থনীতিবিদ লুক লেভেন ও ফাবিয়ান ভ্যালেন্সিয়া 1970 থেকে 2017 সালের মধ্যে বিশ্বের 151টি ব্যাংকিং সংকট নিয়ে একটি গবেষণা করেছিলেন। 2018 সালে প্রকাশিত সেই গবেষণায় বলা হয়, কোন দেশে মোট ঋণের 20%-এর বেশি খেলাপি হয়ে গেলে বা ব্যাংক খাত বাঁচাতে সরকারের ব্যয় জিডিপির 5% ছাড়িয়ে গেলে সেটি গুরুতর সংকটের লক্ষণ। এর সঙ্গে যদি আমানত স্থগিত করা, ব্যাংক জাতীয়করণ, বিশেষ তারল্য সহায়তা বা সরকারি গ্যারান্টির মতো পদক্ষেপ নিতে হয়, তাহলে সেটিকে পদ্ধতিগত ব্যাংকিং সংকট হিসেবে বিবেচনা করা যায়। এই ব্যাংকিং সংকটের সবচেয়ে বড় ক্ষতি হয় সাধারণ মানুষ বা ব্যবসা প্রতিষ্ঠানের। ফলে কর্মসংস্থান কমে যায় এবং অর্থনৈতিক বৈষম্য বাড়তে পারে। লেভেন ও ভ্যালেন্সিয়ার গবেষণায় আরো দেখা গেছে, একটি ব্যাংকিং সংকট শুরু হওয়ার পর গড়ে প্রতি বছর জিডিপির প্রায় 7% সমপরিমাণ উৎপাদন ক্ষতি হয়। আবার ব্যাংকিং সংকট মোকাবেলার খরচও বিশাল। সংকট সামাল দিতে সরকারকে গড়ে জিডিপির 8.7% ব্যয় করতে হয়েছে। একই সঙ্গে কেন্দ্রীয় ব্যাংকগুলো গড়ে মোট আমানতের প্রায় 17% সমপরিমাণ তারল্য সহায়তা দিয়েছে। বাংলাদেশেও একই চিত্র। গুরুতর সংকটের যে সংজ্ঞা গবেষকেরা দিয়েছেন তার প্রতিটিই বাংলাদেশের ঘটছে। সরকারি হিসাবে এখন বাংলাদেশে খেলাপি ঋণের হার 35% ছাড়িয়েছে। দুর্বল ব্যাংকগুলোকে টিকিয়ে রাখতে বাংলাদেশ ব্যাংকে বিভিন্ন ধরনের সহায়তা দিতে হচ্ছে। আওয়ামী লীগ আমল থেকে অন্তর্বর্তী সরকারের সময় পর্যন্ত টাকা ছাপিয়ে 12টি ব্যাংকে 68,250 কোটি টাকা ধার দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর মধ্যে আওয়ামী লীগ আমলের সর্বশেষ গভর্নর আব্দুর রউফ তালুকদারের সময় দেওয়া হয় 17,250 কোটি টাকা এবং সদ্য বিদায়ী গভর্নর আহসান এইচ মনসুরের সময় দেওয়া হয় 51,000 কোটি টাকা। এই ঋণ 3 মাসের জন্য দেওয়া হয়েছিল, তবে বছর পার হয়ে গেলেও তা পরিশোধ করা হয়নি।
আর 5 ইসলামী ধারার ব্যাংক একীভূত করার জন্য সরকারকে আরো দিতে হবে 20,000 কোটি টাকা। এই 5 ব্যাংকের পরিশোধিত মূলধন ঠিক করা হয়েছে 35,000 কোটি টাকা। আর বাজেটে অর্থমন্ত্রী জানিয়েছেন চলতি অর্থ বছরে ব্যাংক খাতের মূলধন ও সংকট কাটাতে 40,000 কোটি টাকার বেশি অর্থ ব্যয় করতে হচ্ছে। ব্যাংক খাতে নতুন সংকট। আওয়ামী লীগ সরকারের পতনের পর ব্যাংক খাতের সংস্কারে বেশ কিছু উদ্যোগ নিয়েছিল অন্তর্বর্তী সরকার ও বাংলাদেশ ব্যাংক। এর প্রভাব ছিল মিশ্র। এর ফলে 5টি দুর্বল ব্যাংককে একীভূত করে একটি সরকারি ব্যাংক প্রতিষ্ঠা করা অত্যন্ত কষ্টসাধ্য। এর সফলতা নিয়ে এখনো সংশয় রয়েছে। তবে অন্তর্বর্তী সরকারের সময় ইসলামী ব্যাংক লিমিটেডের পরিস্থিতি উন্নতির দিকেই ছিল। বাড়ছিল আমানত, সহায়তা দিতে হলেও তা ফেরত পেয়েছে বাংলাদেশ ব্যাংক। কিন্তু নির্বাচনের পর পরিস্থিতি পাল্টে যেতে শুরু করে। প্রতিষ্ঠার পর ইসলামী ব্যাংক রাজনৈতিক দল জামাতে ইসলামের নিয়ন্ত্রণে থাকা ব্যাংক হিসেবে পরিচিত ছিল। বিগত আওয়ামী লীগ সরকারের সময় জামায়াত মুক্ত করার অংশ হিসেবে এর মালিকানা দখলে নেওয়া হয়। রাষ্ট্রের সরাসরি সহায়তায় মালিকানা দখলে নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ ব্যবসায়ী এস আলম। এরপর তিনি কৌশল করে একে একে 7টি ব্যাংক দখল করেন। তারপর নামে বেনামে বিপুল পরিমাণ ঋণ নিলে ব্যাংকগুলো চরম আর্থিক সংকটে পড়ে। নির্বাচনের পর সরকার ব্যাংক রেজুলেশন আইন পাশ করার সময় পুরনো মালিকদের কাছে ব্যাংক ফেরত দেওয়ার ধারা যুক্ত করলে বিভ্রান্তি ও এর উদ্দেশ্য নিয়ে সন্দেহ দেখা দেয়। পরে ব্যাংকটির শীর্ষ পদে পদত্যাগ ও নতুন নিয়োগকে কেন্দ্র করে পরিস্থিতি আরো জটিল হয়। একই সঙ্গে ব্যাংকটি নিয়ে আবার রাজনৈতিক টানাপোড়েনও শুরু হয়েছে। জামাত ইসলামী প্রকাশ্যে একটি পক্ষ নিয়েছে। জাতীয় সংসদের স্বরাষ্ট্রমন্ত্রী নির্বাচনের সময় ইসলামী ব্যাংকের অর্থ ব্যবহারের অভিযোগ তুলেছেন। এতে আস্থা হারিয়ে অনেক গ্রাহক যেমন আমানত তুলে নিচ্ছেন, তেমনি চাপে ফেলার কৌশলের অংশ হিসেবেও অর্থ উত্তোলন করা হচ্ছে। এ অবস্থায় ইসলামী ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের কাছে নতুন করে 10,000 কোটি টাকা অর্থ সহায়তা চেয়েছে। তবে বাংলাদেশ ব্যাংকের গভর্নর গত শুক্রবার বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে আশ্বস্ত করেছেন যে ইসলামী ব্যাংকের গ্রাহকেরা অর্থ পাবেন। এজন্য তারল্য সহায়তা দেওয়ার কথাও বলেছেন তিনি। তবে বিশ্লেষকেরা মনে করছেন তারল্য সহায়তা দিয়ে সাময়িক সংকট মেটানো গেলেও প্রয়োজন চূড়ান্ত সমাধান। এজন্য সবার আগে রাজনীতি থেকে ব্যাংককে দূরে রাখতে হবে। অর্থমন্ত্রী বাজেটে বলেছেন ব্যাংক পরিচালনায় রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করা হবে। এখন তা কার্যকর করাই হবে তার জন্য বড় চ্যালেঞ্জ। কেন ব্যবস্থা নিতে হবে? বিশ্বব্যাংক 2025 সালে বাংলাদেশের ব্যাংক খাত নিয়ে আলাদা বিশ্লেষণ রিপোর্ট প্রকাশ করেছিল। সেই বিশ্লেষণ অনুযায়ী বাংলাদেশের রাষ্ট্র মালিকানাধীন ব্যাংক হচ্ছে দেশের ব্যাংক খাতের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। এসব সরকারি ব্যাংক দেশের মোট ব্যাংক খাতের সম্পদের প্রায় 27% নিয়ন্ত্রণ করে, যা জিডিপির প্রায় 12%। সুতরাং এসব ব্যাংকের স্থিতিশীলতা পুরো আর্থিক খাতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সর্বশেষ হিসাবে সরকারি ব্যাংকের খেলাপি ঋণের প্রায় 46%। বেসরকারি খাতের মধ্যে 11টি ব্যাংক ছিল চরম দুর্দশায়। এর মধ্যে কয়েকটি পরিস্থিতি ভালো হলেও বেশিরভাগই এখনো খারাপ অবস্থায়। সরকারি ব্যাংকের মধ্যে জনতা ব্যাংকে টিকিয়ে রেখেছে সরকার। একসময় সরকারি সরকারি মালিকানাধীন সবচেয়ে ভালো বেসিক ব্যাংক এখন আর কখনোই ঘুরে দাঁড়াতে পারবে তা কেউ মনে করে না। অন্যদিকে দেশের সবচেয়ে বড় বেসরকারি খাতের ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ একাই মোট ব্যাংকিং খাতের 8.7% সম্পদ নিয়ন্ত্রণ করে। এই সম্পদ জিডিপির প্রায় 4.4%-এর সমান। সুতরাং এই দুই ধরনের ব্যাংককে দ্রুত ঠিক করতে না পারলে অর্থনীতির ঝুঁকি আরো বাড়বে। তাতে সংকট পুরো ব্যাংক খাতে ছড়িয়ে পড়বে, এমন আশঙ্কার কথা এরই মধ্যে জানিয়েছেন ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের সংগঠনের অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ, এবিবি। যত দেরি তত বেশি সংকট। আইএমএফ এর সাবেক ব্যাংকিং বিশেষজ্ঞ ডেভিড হুলসার এবং সুইডেনের কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর স্টেফান ইংভেস 20 বছর আগে গবেষণায় দেখিয়েছেন ব্যাংকিং সংকট যত দ্রুত শনাক্ত করা যায় এবং সমস্যাগ্রস্ত ব্যাংকের বিরুদ্ধে যত দ্রুত ব্যবস্থা নেওয়া যায়, সংকট মোকাবেলায় তত সংকট মোকাবেলার ব্যয় তত কম হয়। দেরি হলে ক্ষতি বাড়ে এবং শেষ পর্যন্ত সরকারের ব্যয়ও বেড়ে যায়। বিশ্বব্যাংক সেই গবেষণার কথা উল্লেখ করে 2025 সালের রিপোর্টে বলেছে হস্তক্ষেপে বিলম্ব হলে আর্থিক পরিস্থিতির আরো অবনতি ঘটবে এবং সমাধানের ব্যয় বেড়ে যাবে। কারণ গভীর সংকটে পড়া ব্যাংক খুব কম ক্ষেত্রেই নিজেদের শক্তিতে ঘুরে দাঁড়াতে পারে। বাংলাদেশ ব্যাংকের সাবেক অর্থনীতিবিদ মুস্তাফা কে মুজেরি এ নিয়ে প্রথম আলোকে বলেন, বাংলাদেশের অর্থনীতির জন্য ব্যাংক খাত অপরিহার্য। এজন্য ব্যাংক খাত ঠিক না হলে অর্থনীতিও ঠিক হবে না। এই সমস্যার যত দ্রুত সমাধান করা যাবে অর্থনীতির জন্য ততই ভালো হবে। সমস্যা দিনে দিনে ঘনীভূত হচ্ছে, যা পুরো খাতের জন্য অশনি সংকেত। মুস্তাফা কে মুজেরি আরো বলেন,
ব্যাংক খাত স্থিতিশীল করতে সরকারের বিকল্প নেই। সেই সিদ্ধান্ত দ্রুত নিতে হবে। এতে কোনো রাজনৈতিক হস্তক্ষেপ করা যাবে না। ব্যাংক খাতের এই পরিণতির পেছনে রাজনৈতিক হস্তক্ষেপ দায়ী। টেকসই সমাধানের জন্য দক্ষ, যোগ্য ও নির্মোহ ব্যক্তিদের দিয়ে ব্যাংক সংস্কার কমিশন গঠন করতে হবে। সে অনুযায়ী সিদ্ধান্ত নিতে হবে এবং বাংলাদেশ ব্যাংককে পেশাদার ও নিরপেক্ষ আচরণ করে দ্রুত সমস্যা সমাধানের পদক্ষেপ নিতে হবে। ব্যাংক সংস্কার কমিশন কবে হবে? নির্বাচনী নির্বাচনী ইশতেহারে বিএনপির দেওয়া অনেক প্রতিশ্রুতি ভোটারদের আকৃষ্ট করেছে। ইশতেহারে দেওয়া কিছু প্রতিশ্রুতির বাস্তবায়নও শুরু হয়েছে, এমনকি নতুন বাজেটে এর প্রতিফলন আছে। তবে ব্যাংক খাত নিয়ে সংস্কার কমিশন গঠনের কথা ইশতেহারে থাকলেও বাজেটে এর কোনো উল্লেখ নেই। অর্থমন্ত্রী আর্থিক খাতের সংস্কার নিয়ে সামান্য কিছু কথা বলেছেন, তবে ব্যাংক সংস্কারের কোনো কাঠামো বা সময়সীমার উল্লেখ করেননি। ইশতেহারে বলা ছিল বিশেষজ্ঞ অর্থনীতিবিদ ও গবেষক, অভিজ্ঞ ব্যাংকার, কর্পোরেট নেতা, প্রশাসনিক অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিদের সমন্বয়ে একটি অর্থনৈতিক সংস্কার কমিশন গঠন করা হবে। এছাড়া ইশতেহারে বাংলাদেশ ব্যাংকের সক্ষমতা ও ক্ষমতা বৃদ্ধি এবং অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ বিলুপ্ত করে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংক পরিচালনা তদারকির ভার কেন্দ্রীয় ব্যাংকের হাতে ন্যস্ত করার কথাও বলা ছিল। বাংলাদেশের সর্বশেষ ব্যাংক সংস্কার কমিটি বা কমিশন গঠন হয়েছিল 30 বছর আগে, 1996 সালে। অর্থনীতিবিদ ও সাবেক উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ এর প্রধান ছিলেন। এরপর বিগত আওয়ামী লীগ সরকারের সময় একের পর এক ঋণ কেলেঙ্কারি ঘটলে 2015-16 অর্থ বছরের বাজেট ঘোষণায় ব্যাংক কমিশনের ঘোষণা দিয়েছিলেন তৎকালীন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। এরপর 2019-20 অর্থ বছরের বাজেটে আবারও ব্যাংক কমিশন গঠনের কথা বলেন পরবর্তী অর্থমন্ত্রী মোস্তফা কামাল, কিন্তু প্রভাবশালী গোষ্ঠীর বাধায় সেই কমিশন আর হয়নি। তাতে পরিস্থিতি আরো খারাপ হয়েছে। যা যা করতে হবে, বিশ্বব্যাংক তাদের রিপোর্টে ব্যাংক খাত সংস্কারের অংশ হিসেবে 10 ধরনের সুপারিশ করেছিল, যেমন ব্যাংক পুনর্গঠন কাঠামো শক্তিশালী করা, আমানত সুরক্ষা ব্যবস্থা শক্তিশালী করা, ব্যাংকের সুশাসন ও ঝুঁকি ব্যবস্থাপনা জোরদার করা, রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংক সংস্কার, শক্তিশালী খেলাপি ঋণ ব্যবস্থাপনা কাঠামো গড়ে তোলা, পূর্ণাঙ্গ দেউলিয়াত্ব ও অবসায়ন আইন প্রণয়ন, ব্যাংকিং বিধিবিধানের কঠোর প্রয়োগ ও তদারকি জোরদার করা, জরুরি তারল্য সহায়তা কাঠামো গড়ে তোলা, আন্তর্জাতিক সর্বোত্তম চর্চা অনুসরণ করা, বাংলাদেশ ব্যাংকের স্বাধীনতা জোরদার করা। এখন নতুন সরকার সংস্কার কমিশন গঠন করবে নাকি পিছিয়ে যাবে, সেটাই দেখার বিষয়। সো এই ছিল আমাদের দ্বিতীয় সংবাদ আজকের জন্য, যেটা টাইটেল ছিল অর্থনীতির লক্ষ্য পূরণে বড় বাধা ভঙ্গুর ব্যাংক খাত। চলুন এবার আমরা তৃতীয় সংবাদে চলে যাই, যেটার টাইটেল হচ্ছে ভূমিকম্প যুদ্ধ পেরিয়ে বিশ্বকাপে হাইতির যে গল্প নিয়ে হতে পারে সিনেমা। অনুশীলনে হাইতির ফুটবলাররা, যুদ্ধ, ভূমিকম্প, পরবাসে খেলার যন্ত্রণা, এত কিছু পেরিয়ে একটা দল জায়গা করে নিয়েছে বিশ্বকাপে, তাও আবার 52 বছর পর। স্কটল্যান্ডের বিপক্ষে আগামীকাল ভোরে যখন মাঠে নামবে ক্যারিবিয়ান দ্বীপ দেশ হাইতি, তাদের গল্পটা আপনাকে রোমাঞ্চিত না করে পারবে না। 1974 সালে হাইতি যখন প্রথম বিশ্বকাপে খেলেছিল, সেই স্মৃতি এখন হাইতিবাসীর অনেকেরই হয়তো মনে নেই। যাদের মনে আছে তারাও বোধহয় ভুলে যেতে চাইবেন। স্বৈরশাসক পরিবার দুভালিয়ের এর অধীনে থাকা দেশটির বিশ্বকাপের শুরুটা হয়েছিল স্বপ্নের মতো। ইতালির বিপক্ষে প্রথম ম্যাচে এমানুয়েল সানুর গোলে এগিয়ে যায় হাইতি, যদিও পরে হেরে যায় 3-1 গোলে। তবে ঘটনাটি সেটি নয়, ঘটনা হলো ওই ম্যাচের পর ডিফেন্ডার আর্নস্ট জা জোসেফের ডুব টেস্টে নিষিদ্ধ পদার্থ পাওয়া যায়। এরপরের গল্পটা যে কোনো ক্রাইম থ্রিলারের মতোই। দুভালিয়েরের গোপন পুলিশ বাহিনী পরদিন মিউনিখে হাইতি দলের হোটেল থেকে ধরে নিয়ে যায় জোসেফকে। তাকে মারধর করে বিমানবন্দরের একটি হোটেলে রাতভর আটকে রাখা হয়। পরদিন পরদিন সকালে বিমানে পাঠিয়ে দেওয়া হয় দেশে। নির্ঘুম রাত কাটা হাইতির খেলোয়াড়েরা সেই ধাক্কা সামলে উঠতে পারেননি। পরের ম্যাচে পোল্যান্ডের কাছে বিধ্বস্ত হয় 7-0 গোলে। পরে আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নেয় টুর্নামেন্ট থেকে। এরপর চলে গেছে অনেক দিন। বিশ্বকাপে সংগ্রাম করতে থাকা হাইতি 2010 সালে পরে মহাবিপর্যয়ে, ভয়ঙ্কর এক ভূমিকম্পে দেশের অনেক স্থাপনার মতো দেশটির ফুটবল কাঠামো ভেঙে পড়ে। ধসে পড়ে ফেডারেশনের সদর দপ্তর, প্রতিভাবান তরুণ খেলোয়াড় ও কর্মকর্তারা প্রাণ হারান। বলতে গেলে আবারও শূন্য থেকে শুরু করতে হয় তাদের। সেই হাইতি ঠিকই ঘুরে দাঁড়ায় 2026 বিশ্বকাপের বাছাই কোস্টারিকা, হন্ডুরাস ও নিকারাগুয়ার মতো দলের সঙ্গে লড়াই করে গ্রুপ শীর্ষে থেকে চূড়ান্ত পর্বের টিকিট নিশ্চিত করে। তবে এর মধ্যেও যেতে হয়েছে আরেক অনিশ্চয়তার মধ্যে। অভ্যন্তরীণ সহিংসতা ও সশস্ত্র সংঘাতের কারণে রাজধানী পোর্ট অ প্রিন্সের একমাত্র জাতীয় স্টেডিয়ামটিতে চলে ভাঙচুর।
হয়ে পড়ে ব্যবহারের অযোগ্য। পুরো বাছাই পর্বে হাইতি তাই তাদের সব হোম ম্যাচ খেলেছে এবারের বিশ্বকাপের আরেক দ্বীপ দেশ কুরাসাওতে। তাদের ফ্রেঞ্চ কোচ সেবাস্টিয়ান মিনিয়ে কখনো হাইতিতেই যেতে পারেননি। ইউরোপিয়ান লিগ থেকে হাইতির বংশোদ্ভূত খেলোয়াড়দের খুঁজে বের করে তাকে গড়তে হয় দল। আগামীকাল সকালে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে হাইতির একজনের উপর চোখ রাখতে হবে আলাদা করেই। বাছাই পর্বে 6 গোল করে দেশটির সর্বোচ্চ গোলদাতা হয়েছেন বলে শুধু নয়, স্ট্রাইকার ডাকেন্স নাজুনের গল্পটাও রীতিমতো একটা সিনেমা। ইরানের ক্লাব এস্তেগলালে খেলতেন হাইতির ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা নাজুন। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের সময়ে বিশ্বকাপের জন্য ভিসা সংগ্রহে প্যারিসে যাওয়ার চেষ্টায় ছিলেন তিনি। তেহরান বিমানবন্দরে বিমানে সিট বেল্ট বাঁধা অবস্থায় বসে থাকার সময় ইসরায়েলে থাকা এক বন্ধুর কাছ থেকে যুদ্ধের সাইরেনের খবর পান। মুহূর্তের মধ্যেই পরিস্থিতি পাল্টে যায়। কেভিন ক্রু ঘোষণা দেন সবাইকে নামতে হবে, যুদ্ধ শুরু হয়ে গেছে, আকাশ সীমাবদ্ধ। শুরু হয়ে যায় নাজুনের মিশন ইম্পসিবল। চোখের সামনে বোমা পড়তে থাকার আতঙ্ক নিয়ে শেষ পর্যন্ত ইরান থেকে আজারবাইজান হয়ে কোনো মতে প্রাণ নিয়ে বেঁচে ফেরেন তিনি। হাইতির গল্প এরকমই নাটকীয়। যে দলের বিশ্বকাপে উঠে আসাটাই একটা সিনেমা, তারা তো জিতে যায় মাঠে নামার আগে। সো আমাদের চতুর্থ সংবাদের টাইটেল হচ্ছে ভারত বাংলাদেশ এক হয়ে যাওয়া বলতে ত্রিবেদী কি বুঝিয়েছেন, ব্যাখ্যা চাইলেন শফিকুর রহমান। বিরোধী দলীয় নেতা ও জামাতে ইসলামের আমির শফিকুর রহমান ভারত বাংলাদেশ এক হয়ে যাওয়া বলতে ঢাকায় নবনিযুক্ত ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদী কি বুঝিয়েছেন তার ব্যাখ্যা চেয়েছেন বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামাতে ইসলামীর আমির শফিকুর রহমান। সরকার যেন দীনেশ ত্রিবেদীর কাছে এই বক্তব্যের ব্যাখ্যা চায়, সেই আহ্বান জানিয়েছেন তিনি। আজ শনিবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জামাতের আমির এই আহ্বান জানান। ওই পোস্টে শফিকুর রহমান বলেন, গতকাল শুক্রবার বাংলাদেশের নতুন ভারতীয় হাই কমিশনার জনাব দীনেশ ত্রিবেদী পৌঁছানোর পর তার একটি বক্তব্য আমাদের দৃষ্টিগোচর হয়েছে। তিনি ভারত বাংলাদেশ এক হয়ে যাওয়া বলতে কি বুঝিয়েছেন, আমাদের সরকারের উচিত হবে তার কাছ থেকে তা জেনে নেওয়া। ফেসবুক পোস্টে জামাতের আমির বলেন, ভারত যেমন একটি স্বাধীন দেশ, বাংলাদেশও তেমনি একটি স্বাধীন দেশ। তার এই বক্তব্য স্পষ্ট না হলে জনমনে অবশ্যই বিভ্রান্তি তৈরি হবে। সরকারের কাছে এই বিষয়টি সুরাহার চেয়ে শফিকুর রহমান লিখেছেন, যদি তিনি আক্ষরিক অর্থে এই ধরনের কিছু বুঝিয়ে থাকেন তাহলে অবশ্যই তা নিন্দনীয়। বিষয়টি স্পষ্ট হওয়া দরকার। আর আজকের সর্বশেষ আহ, স- খবর যেটা আমরা আজকে পড়বো তার আহ, বিষয় হচ্ছে আজ চুক্তি সইয়ের সঙ্গে সঙ্গে হরমুজ প্রণালী খুলবে বললেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ অবসানের লক্ষ্যে আলোচিত চুক্তিটি আজ রোববার সই হওয়ার কথা রয়েছে। ইরান চুক্তি সইয়ের সময়সূচি নিয়ে সংশয় প্রকাশ করার পর ট্রাম্প এ কথা বললেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, চুক্তিটি সই হওয়ার সঙ্গে সঙ্গেই সবার জন্য হরমুজ প্রণালী খুলে দেওয়া হবে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালী দীর্ঘদিন ধরে আঞ্চলিক উত্তেজনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। ইরান কার্যত এই নৌপথে জাহাজ চলাচল বন্ধ করে দেওয়ার পর আন্তর্জাতিক জ্বালানি বাজার অস্থির হয়ে পড়েছে। যুক্তরাষ্ট্র ইরান শান্তি আলোচনার প্রধান মধ্যস্থতাকারী পাকিস্তানও জানিয়েছে 24 ঘন্টার মধ্যেই চুক্তি চূড়ান্ত হতে পারে। দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ গতকাল শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন, আমরা শান্তি চুক্তির খুব কাছে আছি, আগামী 24 ঘন্টার মধ্যে চুক্তি চূড়ান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী সপ্তাহে শুরু হবে কারিগরি পর্যায়ের আলোচনা। তবে ট্রাম্পের মন্তব্যের আগেই ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই চুক্তি সইয়ের সময়সূচি নিয়ে সতর্ক অবস্থান নেন। তিনি বলেন, সমঝোতা স্মারক সইয়ের সুনির্দিষ্ট তারিখ নিয়ে এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। তবে এতটুকু বলতে পারি, সেটি আগামীকাল, আজ রোববার হবে না। ট্রাম্প পোস্টে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদের বিষয়েও ইঙ্গিত দিয়েছেন। তিনি লিখেছেন, উপযুক্ত সময়ে যখন সবকিছু শান্ত হবে আমরা গিয়ে ওই পারমাণবিক উপাদানগুলো নিয়ে আসব, এরপর সেগুলো ধ্বংস করা হবে। মানচিত্রে হরমুজ প্রণালী
পশ্চিমা দেশগুলো দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে ইরান পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে। তবে তেহরান বরাবরই এই অভিযোগ অস্বীকার করে বলেছে তাদের পারমাণবিক কর্মসূচি বিদ্যুৎ উৎপাদন ও গবেষণার মতো শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে। ট্রাম্প সতর্ক করে বলেন, যদি সবকিছু দ্রুত, সহজ ও মসৃণভাবে না হয় তবে ওয়াশিংটনের হাতে চূড়ান্ত বিকল্প রয়েছে যা তিনি আর কখনো ব্যবহার করতে চান না। এদিকে গত শুক্রবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্রুত একটি চুক্তি হতে যাচ্ছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনকে আরাকচি বলেন, সম্ভাব্য চুক্তির আওতায় লেবাননে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে সংঘাতের অবসান ঘটবে। এছাড়া হরমুজ প্রণালী আবার খুলে দেওয়া এবং ইরানি বন্দরগুলোর উপর যুক্তরাষ্ট্রের অবরোধ প্রত্যাহারের বিষয় এতে অন্তর্ভুক্ত থাকছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা পরে শুরু হবে বলেও উল্লেখ করেন আরাকচি। মার্কিন কর্মকর্তারাও চুক্তির বিষয়ে কিছু বিষয় নিশ্চিত করেছেন। তবে তারা বলছেন, অর্থনৈতিক সুবিধা পেতে হলে ইরানকে চুক্তির শর্ত পূরণ করতে হবে। যুক্তরাষ্ট্র এর আগে কয়েকবার বলেছিল লেবানন হয়তো এ চুক্তির অংশ নাও হতে পারে, কিন্তু ইরান বরাবরই জোর দিয়ে আসছে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি এবং লেবাননের সংঘাতকে আলোচনার বাইরে রাখা যাবে না। এই কারণে চুক্তির চূড়ান্ত রূপ নিয়ে এখনো কিছু অস্পষ্টতা রয়েছে। গত কয়েক মাসে একাধিকবার চুক্তি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল, কিন্তু শেষ মুহূর্তে বিভিন্ন কারণে তা আর হয়নি। গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিভিন্ন স্থাপনায় বিমান হামলার মধ্য দিয়ে যুদ্ধের সূচনা করে। জবাবে ইরান ইসরায়েল উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর বিরুদ্ধে হামলা শুরু করে। একই সঙ্গে হরমুজ প্রণালী কার্যত বন্ধ করে দেয়। গত এপ্রিলে যুদ্ধবিরতিতে সম্মত হলেও যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে মাঝে মধ্যে পাল্টাপাল্টি হামলা হয়েছে। শুধু চলতি সপ্তাহেই 2 দফা পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। সো এই ছিল আজকের সংবাদপত্র থেকে বাছাই করা কিছু সংবাদ পাঠ। আহ আপনাদের যদি ভালো লেগে থাকে, আমাদের ফেসবুক পেজ ইন্টেলিকা এবং আমাদের ইউটিউব চ্যানেল ইন্টেলিকা সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হতে পারেন। ধন্যবাদ সবাইকে। আশা করি আমাদের সাথেই থাকবেন।